র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলতে কাজ করছে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট। লুর সঙ্গে বৈঠকের পর সালমান এফ রহমান বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে সহযোগিতার আশ্বাস। ডলারের দর বাড়ায় চাপে জ্বালানি খাত, গ্রাহকের কাঁধে আবারও চাপছে বিদ্যুতের বাড়তি দামের বোঝা। আইএমএফ এর প্রেসক্রিপশনে ক্ষুণ্ণ হবে ভোক্তা স্বার্থ, বলছে ক্যাব। উখিয়ায় গহীন পাহাড়ে আরসার আস্তানার সন্ধান, অভিযানের র্যাব, ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, 2 সন্ত্রাসী আটক। টেকনিক্যালি ব্যাপারটা কোল্ড ব্রেনে হ্যান্ডেল করেছিলাম। বডি ল্যাঙ্গুয়েজ যদি খারাপ করি তাহলে মার খেতে হবে, প্লাস আমার সকল ক্রু মার খেতে হবে। জিম্মিকালীন পুরোটার সময় মৃত্যু ভয় তাড়িয়ে বেরিয়েছে 23 নাবিককে। 65 জলদস্যুকে সামাল দেওয়ার পাশাপাশি সবাইকে উজ্জীবিত রেখেছেন এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন রশিদ। শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পরপর ছাড়বে ট্রেন। আপাতত পরিকল্পনা নেই শুক্রবার চালুর। 1.5 বছরের ঋণের 75 কোটি টাকা পরিশোধ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কাজ করছে বলে জানিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার রাতে নৈশভোজ ও আলোচনাকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে তিনি একথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফেরাতে সহযোগিতারও আশ্বাস দেন লু। সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। 2021 সালের ডিসেম্বরে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দেশটির একের পর এক অনধিকার চর্চায় সেই দূরত্ব আরও বাড়তে থাকে। যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তার ভোল পাল্টাতে শুরু করেন। সেই সঙ্গে বোয়িং বিক্রিসহ বাণিজ্য সম্পর্ক জোরদারে তৎপর হয়ে ওঠেন। এবার জাতীয় নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে যান। ভোজ ও আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি দল বের হয় রাত 11টার দিকে। পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান জানান, ডোনাল্ড লু বলেছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে হোয়াইট হাউস। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যা করার তা করারও আশ্বাস দিয়েছে মার্কিন প্রশাসন। র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রাশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলছে ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি। আমরা জানি তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। সালমান এফ রহমান জানান, রাজনীতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা না হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই সফরে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ভুটান, নেপাল, ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায়, সেটার জন্য তারা বলছে যে আমরা চাই যে আপনারা, তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন। বাংলাদেশের শ্রমনীতি ও শ্রম অধিকার নিয়ে বাড়তি কোনো আগ্রহ নেই আলোচনায় লু জানিয়েছেন। আইএলও সন্তুষ্ট হলেই সন্তুষ্ট হবে তার দেশ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কেটে গেছে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা, দ্রুত এগিয়ে চলেছে সিরাজগঞ্জের হাটি কুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। আগামী বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার আশা। কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে আরসার আস্তানার সন্ধান পেয়েছে র্যাব। আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার সহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
র্যাব জানায় বেশ কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হত্যা বাড়ায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। পরে উখিয়ার ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে আরসার আস্তানার অবস্থান শনাক্ত হলে বুধবার রাত 2টা থেকে শুরু হয় অভিযান। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে পাহাড়ি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 2 সন্ত্রাসীকে। ক্যাম্পে নাশকতা করতেই মিয়ানমার থেকে এনে এসব অস্ত্র মজুত করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আরসার আস্তানায় অভিযানের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে লাল পাহাড় এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি আসলে কয়েকশো ফুট উপরে একটি পাহাড়ের চূড়া, যে পাহাড়ের চূড়ায় মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা আস্তানা গেড়েছিল এবং সেই আস্তানায় এখন পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ সহ গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার করা হয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আস্তানা গেড়েছিল। এখানে আস্তানা গেড়ে এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার এখান থেকেই মূলত সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত, যেটি র্যাব বলছে। র্যাব যেটি জানিয়েছে গত চলতি মাসের রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু অস্ত্র এবং খুন খারাপি হয়েছে। এরই প্রেক্ষাপটে তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিল। সেই গোয়েন্দা নজরদারির মাধ্যমে তারা যেটি জানতে পেরেছে সেটি হচ্ছে মিয়ানমারের যে সংঘাত চলছে সেই সংঘাতে যে দূরে মিয়ানমারের সন্ত্রাসী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো নানা উপায়ে তারা রোহিঙ্গা ক্যাম্পে চলে আসে এবং সেই ক্যাম্পে এসে তারা নানা ধরনের অস্থিরতার যে পরিকল্পনা সেটি করেছে এবং সেই পরিকল্পনার প্রেক্ষাপটে তারা এখানে হত্যাকাণ্ড করেছে এবং হত্যাকাণ্ডের চালানোর যে ক্যাম্পে হত্যাকাণ্ড চালিয়ে তারা পাহাড়ে অবস্থান করেছে। সেই পাহাড়ি আস্তানায় আমরা এখন রয়েছি। আমরা এখানে আসলে যেটি লক্ষ্য করছি যে পাহাড়ি আস্তানায় যে গর্ত করে আসলে যে গ্রেনেডগুলো রাখা হয়েছে, রকেট শেলগুলো রাখা হয়েছে, সেটি আসলে অনেকটাই বিপজ্জনক। সেজন্য আমরা অনেক দূর থেকে আসলে সেটি দর্শকদের দেখানোর চেষ্টা করছি। আমরা যেটি লক্ষ্য করছি পাহাড়ের চূড়ায় একটি গাছের বিভিন্ন গাছ রয়েছে, সেই গাছের পাশে একটি গর্ত করা হয়েছে। সেই গর্তে তারা কাঠের একটি বক্স করেছে। সেই তারা বক্সের ভিতর যে গ্রেনেড এবং রকেট শেলের যে গোলাবারুদগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে। তার পাশাপাশি এখানে এই অসংখ্য পাহাড় থেকেই তারা অবস্থান করে তারা বিভিন্ন জায়গায় রোহিঙ্গার বিভিন্ন কাঁটাতার সংলগ্ন কাঁটাগুলো কেটে তারা অপরাধগুলো সংগঠিত করছে এবং ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করছে, সেটি র্যাব জানিয়েছে। আমরা এখন পর্যন্ত আসলে যে অস্ত্রগুলোর যে সন্ধান পেয়েছে সেই সংক্রান্তে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে রোহিঙ্গা সন্ত্রাসী। র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন যেটি বলছেন যে যারা 2 জনকে আটক করা হয়েছে তারা 2 জন মিয়ানমার সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত এবং তাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাম্পে নাশকতা করার জন্য। এরই মধ্যে যে বোমাগুলো নিষ্ক্রিয় বা নানা ধরনের যে কার্যক্রম সেটার জন্য 10 পদাতিক ডিভিশন থেকে বোমা ডিসপোজাল ইউনিটকে আনার একটা প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত এইটুকু ছিল আমার কাছে র্যাবের যে অভিযান সেটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের লাল পাহাড় এলাকায়। জিম্মিকালীন পুরোটার সময় যেমন মৃত্যু ভয় তাড়িয়ে বেরিয়েছে, তেমনি মুক্তিপণ নিয়ে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যাওয়ার পর মনে হয়েছে নতুন জীবন পেয়েছেন 23 নাবিক। একদিকে জাহাজে 65 জন জলদস্যুকে সামাল দেওয়ার সেই সঙ্গে বাকি 22 নাবিককেও উজ্জীবিত রাখতে হয়েছে। চলছিল দোভাষী এজেন্টের মাধ্যমে মুক্তিপণের আলোচনা। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ বলছিলেন জিম্মি 30 দিনের নানা কথা। সাকরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গভীর সমুদ্রে জাহাজে হামলা চালিয়েছে জলদস্যুরা। হামলা বললে কম বলা হবে। ক্যাপ্টেন সহ 23 নাবিককে অস্ত্রের মুখে জিম্মি করে সোজা নিজেদের আস্তানা নিয়ে আটকে রাখা। নাটক সিনেমায় সচরাচর এ ধরনের দৃশ্য দেখা গেল বাস্তব জীবনে কঠিন এই পরিস্থিতির শিকার ক্যাপ্টেন আব্দুর রশিদ। মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে যদি আমি এদের সাথে খারাপ আচরণ করি, কোনো বল প্রয়োগ বা বডি ল্যাঙ্গুয়েজ যদি খারাপ করি, তাহলে আমাকে মার খেতে হবে, প্লাস আমার সকল ক্রু মার খেতে হবে। সুতরাং আমি টেকনিক্যালি ব্যাপারটা কোল্ড ব্রেনে হ্যান্ডেল করেছিলাম।
একদিকে জাহাজে সোমালিয়ান জলদস্যুদের সশস্ত্র অবস্থান, অন্যদিকে গরমে উত্তপ্ত জাহাজে বহন করা 55,000 মেট্রিক টন কয়লা। আর জিম্মি অবস্থায় কেটেছে পবিত্র ঈদ উল ফিতর। এই দুঃসময়ে আবার জাহাজের বাকি 22 নাবিককে চাঙ্গা রাখতে হচ্ছে, যাতে জলদস্যু কিংবা নাবিকেরা কোনো অঘটন ঘটিয়ে না ফেলে। ট্রান্সলেটর ছিল আপনার জলদস্যুদের, সে নিজে স্বীকার করছে যে ক্যাপ্টেন, দিস ইজ মাই 8th শিপ, আই নেভার এভার সিন লাইক দিস বিহেভিয়ার ফ্রম দ্য সোমালিয়ান পাইরেটস। তবে মুক্তিপণ পেয়ে যেদিন জলদস্যুরা জাহাজ থেকে নেমে গেল, তখনই নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে মেতেছিলেন ক্যাপ্টেন সহ 23 নাবিক। সেদিন সবাই ব্রিজে কান্নাকাটি, একজন সুখের কান্না যেটা বলে, একজন একজনকে জড়িয়ে ধরে ঈদের আনন্দ। সেদিন আমরা রিয়েল ঈদটা পালন করেছি, মুক্তি পাওয়ার দিন। 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল এমভি আবদুল্লাহ। আর 1 মাস পর 13ই এপ্রিল মুক্তিপণ পেয়ে 23 নাবিক সহ ছেড়ে দেওয়া হয়েছিল জাহাজটিকে। শেষ পর্যন্ত 14ই মে জাহাজের নাবিকেরা ফিরেছে চট্টগ্রামে। 1 মাস সোমালিয়ান জলদস্যুদের অস্ত্রের মুখে থাকা, এরপর মুক্তি এবং আরেক মাস আবার সাগরে জাহাজ চালানো। এই 2 মাস পর এই জিম্মি 23 নাবিক ফিরে যাচ্ছে স্বজনদের কাছে। প্রথমে তারা বলেছিল ঈদের আনন্দ হবে সেদিন যেদিন তাদের জিম্মি স্বজনরা ফিরে আসবে। এখন জিম্মি স্বজনরা ফিরে এসেছে, এখন তাদের ঈদের আনন্দ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। যাত্রী চাহিদা বিবেচনা করে 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পর পর ছাড়বে ট্রেন। যদিও আপাতত পরিকল্পনা নেই শুক্রবারে চালুর। এদিকে 1.5 বছরের মধ্যেই এমআরটি লাইন 6 প্রকল্পের ঋণের 75 কোটি টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর পরে মেট্রো রেলই দ্বিতীয় কোনো মেগা প্রকল্প, যেখানে শুরুর দিন থেকেই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা মিলে যাচ্ছে খাপে খাপ। শুরু থেকেই এমআরটি কর্তৃপক্ষ যেন এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে। উত্তরা থেকে আগারগাঁও 4 ঘন্টা থেকে শুরু, এখন মতিঝিল পর্যন্ত চলছে সকাল থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। তবু যেন তিল ধারণের ঠাঁই নেই, পিক অফ পিক বলে কিছুই নেই এই দ্রুত জানে, সবসময়ই যেন যাত্রীতে ঠাসা। তবু নেই অভিযোগ, সড়কের দীর্ঘ যানজট থেকে মুক্তি যেন বড় পাওয়া। ট্রেন তো বাড়ালে ভালো হয়, ভিতরে গ্যাদারিং হয়ে যায় প্রচুর। ঢাকার জ্যামজটও কমে গেছে, এখনো পর্যন্ত সার্ভিস ভালোই পেয়েছে। ঘন ঘন ট্রেন সার্ভিস দেওয়া যায়, তাহলে হয়তো আমাদের উপকার হয়। তবে এই যাত্রী চাপ সামলাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল। একটি ট্রেন থেকে অপর ট্রেন আসার সময়, অর্থাৎ হেডওয়ে 8 মিনিট থেকে 5 মিনিটে নামিয়ে আনার কথা ভাবছেন তারা। পিক আওয়ারে, যেটাকে আমরা মূল পিক আওয়ার বলি, সেই সময়টাতে কিভাবে আমাদের নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এদিকে এই রেলপথ নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 33,500 কোটি টাকা, যার প্রায় 20,000 কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, আর বাকি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে এই ঋণের 3 কিস্তি পরিশোধ করেছে কর্তৃপক্ষ। 2টা কিস্তি, প্রথম কিস্তিটা কিন্তু অনেক বড় হয়, কারণ আমরা যে 10 ইয়ার্স গ্রেস পিরিয়ড পেলাম, আমরা এই 10 বছর কোনো ঋণ শোধ করলাম না, তার যে একটা রেট অফ ইন্টারেস্ট হয়, এটা সহ আসলটা শোধ করতে হয়। এই বড়টা আমরা কিন্তু পরিশোধ করেছি। বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন আপাতত 6 দিনই চলবে মেট্রো রেল। এখনই শুক্রবার চালুর কোনো পরিকল্পনা তাদের নেই। স্বপ্নবাহন যে এই নগরে স্বস্তি এনেছে, সেটা একরকম হলফ করেই বলা যায়। তবে আপাতত ছোটখাটো যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে, সেগুলো মূলত যাত্রী সাধারণের অভ্যস্ততার বিষয়। ধীরে ধীরে সেই অভ্যস্ততা যদি সঠিকভাবে যাত্রীরা পালন করে, তাহলে পুরোপুরি স্বস্তি মিলবে এই মেট্রো রেল থেকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। একই সঙ্গে মিশা দীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের অনিয়ম তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। গত 19 এপ্রিল শিল্পী সমিতি নির্বাচনে 265 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন খলনায়ক মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ কলি পান 170 ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 225 ভোট পেয়ে নির্বাচিত হন মনোয়ার হোসেন দীপজল। তার চেয়ে 17 ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনমিতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সম্মেলনে। অনুষ্ঠানটি বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে আয়োজনের জন্য জাপান ও বুলগেরিয়া সরকার এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA-কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বৈশ্বিক সংলাপ আয়োজনের জন্য বাংলাদেশকে নির্বাচন করায় আমি UNFPA নির্বাহী পরিচালককে সাধুবাদ জানাই। এই অনুষ্ঠানে আগত 48টি দেশের প্রতিনিধিদের আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। জনসংখ্যাগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন অর্জনে আপনাদের আগ্রহ ও প্রত্যয় আমাদের অনুপ্রাণিত করেছে। সুধীমণ্ডলী, বাংলাদেশের স্বাধীনতার পরে 1972 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেন। তার দিক নির্দেশনায় প্রণীত 1973 থেকে 1978 মেয়াদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনসংখ্যা সুষ্ঠু ব্যবস্থাপনার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল পপুলেশন কাউন্সিল গঠন করেন, রাষ্ট্রপ্রধান হিসেবে যার সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই। তবে আমাদের দুর্ভাগ্য 1975 সালের 15 আগস্ট সপরিবারে আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় আমার পরিবারের সদস্য সহ। এরপরই এদেশে অগণতান্ত্রিক সরকার, মার্শাল সরকার ক্ষমতা আসে এবং সমস্ত অর্জনগুলি একে একে নষ্ট করে দেয়। 1996 সালে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা দায়িত্ব নেবার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি 6,000 নাগরিকের জন্য সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি। সেই সময় আমরা জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি এবং যার মূল লক্ষ্য ছিল শিশু ও গর্ভবতী মায়েদের বিদ্যমান অপুষ্টি কমিয়ে আনা। নারী উন্নয়ন ও ক্ষমতায়নেও আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি। নারী ও পুরুষের মধ্যে অসমতা দূরীকরণ, নারী শিক্ষার বিস্তার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার ক্ষেত্রেও ছিল আমাদের আন্তরিক প্রয়াস। আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে 2001 থেকে 2008 পর্যন্ত। তখন আমরা সরকারি ছিলাম না। 2001 যে সরকার এসেছিল বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাবে সে সুযোগটাও বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। 2009 সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় আমরা সরকারে আসি এবং দায়িত্ব পাওয়ার পরপরই আমরা ICPD প্রোগ্রাম অব অ্যাকশনের 15টি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি 2012 প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা
শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। বর্তমানে সারা দেশে 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ 30 প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। এর মধ্যে প্রায় 3,000 ক্লিনিকে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনে 3,290টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে 2,200টি কেন্দ্র হতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। প্রসূতি সেবা প্রদানের জন্য এসব কেন্দ্রে 4 জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল সময় সংবাদে। এরপর সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।